কফি কাপটা ছুঁড়ে দেয় তের দিকে। কাপটা তের গায়ে না লাগলেও গরম কফিটা একটু ওর বুকে এসে পড়েছে। অজান্তে চোখের কোণ বেয়ে ফোঁটা ফোঁটা অশ্রু পড়তে থাকে। কি হয়েছে, কি ভাঙলো? এই মেয়েটা যেদিন থেকে এই বাড়িতে এসেছে শান্তি নেই। বাড়িটাকে যেন কুরুক্ষেত্রের ময়দান বানিয়ে রেখেছে লক্ষ্মী ছাড়া মেয়ে। গজগজ করতে করতে জঙ্কুকের দাদি লিজা এলেন। জঙ্কুককে রাগে বসে থাকতে দেখে তার মাথায় হাত বুলিয়ে বললেন, ভাই কি হয়েছে? তুই রাগ করিস না ভাই আমার। আমি তো জানি এই মেয়েটা তোকে শান্তি দেয় না। তোর মা আর মেয়ে খুঁজে পেল না, এই মেয়েটাকে তোর গলায় ঝুলিয়ে দিল। আর এদিকে আমার নাতিটা মুখ শুকিয়ে গেল। তেকে দাঁড়িয়ে থাকতে দেখে ধমকে উঠলেন, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও খাবার ব্যবস্থা করো। জানো না তোমার স্বামী অফিসে দেরি হয়ে যাচ্ছে? তে ফুপিয়ে ফুপিয়ে বলল, যাচ্ছি দাদি। জঙ্কুকের প্লেটে খাবার দিলে জঙ্কুক প্লেটটা ছুঁড়ে ফেলে দিয়ে চলে যায়। জঙ্কুক চলে গেলে দাদি তের হাতটা চেপে ধরে। তুমি কেমন মেয়ে, স্বামীকে খেতে দিলে না তো? আচ্ছা বজ্জাত মেয়ে। তুমি জানো তোমার স্বামী এখন রেগে আছে, তা সত্ত্বেও তুমি খাবার দিলে কেন? মা বাবা কি কিছুই শেখায়নি নাকি? আপনি তো বললেন খাবার দিতে, আমি ছাড়া কে খাবার দিত? আপনি তো দিতেন না, তাই না? আর হ্যাঁ, সব সময় সব ব্যাপারে আমার মা বাবাকে টেনে আনবেন না, বুঝেছেন? কথাটাতে খুব রাগ দেখিয়ে কেঁদে কেঁদে বলে ছুটে চলে গেল বেসিনের কাছে। বুকে কফিটা পড়ায় খুব জ্বালা করছে, তাই বুকে পানি দিতে লাগলো। অফিসের চেয়ারে বসে আছে জঙ্কুক, ফাইলের একটার পর একটা পাতা উল্টে যাচ্ছে। গুড মর্নিং মিস্টার জিওন। তারপর কি ভাবলেন বলুন? জঙ্কুক ফাইল থেকে মুখটা তুলে এক দৃষ্টি তাকিয়ে থাকলো কথা বলা ব্যক্তিটির দিকে। চেয়ার থেকে উঠে তার মুখোমুখি দাঁড়ালো। তোকে আগেও বলেছি, এখনো বলছি, এসব করা বন্ধ কর। তুই ভালো করে জানিস আমি তোকে সাপোর্ট করব না। উফ মাই ডিয়ার ব্রো, কাম ডাউন, রিল্যাক্স। আমি যা করছি সেটা করবই, আর তুই আমাকে সাপোর্ট করবি। কি বলতো, এই ইউনো যা চাই তাই পায়, এবং সে পেয়েও এসেছে। সো ওয়েট অ্যান্ড ওয়াচ। ইউনো চলে গেল। জঙ্কুক রেগে গিয়ে হাত মুঠো করে টেবিলে সজোরে ঘুষি মারে। জঙ্কুকের হাতে কিছু না হলেও টেবিলের কাজটা চিট ধরে যায়। না, এই ইউনোর কিছু একটা করতেই হবে। আর না, হাতের বাইরে চলে গেলে তখন মুশকিল হবে। নিজের সাথে কথাগুলো বলে জঙ্কুক গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। একটা পুরনো বাড়ির সামনে গাড়ি থামায়, ভাঙা সিঁড়ি বেয়ে উঠে আসে। আরে স্যার, আপনি কেন কষ্ট করে আসতে গেলেন? আমায় বলতে পারতেন, আমি আপনার কাছে। কথাটি শেষ করতে দেয় না জঙ্কুক। সামনে একটা টুল টেনে বসে, হাতে তুলে নেয় মদের গ্লাস। অনেক সময় নিজের কাজের প্রয়োজনে নিজেকেই আসতে হয়। প্রয়োজন এখন আমার, তাই আমাকেই আসতে হবে। মদের গ্লাসে এক চুমুক দিয়ে জঙ্কুক কথাগুলো বলল। কি যে বলেন স্যার, আপনি শহরের গণ্যমান্য লোক, আপনি চাইলে কি না করতে পারেন। জঙ্কুক সশব্দে হেসে ওঠে। আমি নিজে যদি করতে পারতাম তাহলে তোমার কাছে কেন আসি? না স্যার, আমি তো এমনি বলছি। বলুন আমাকে কি করতে হবে? কাই পারে না এমন কোনো কাজ নেই। জঙ্কুক কায়ের পিঠ চাপড়ে বলে, আই নো, তাই তো তোমার কাছে আসা। তারপর নিজের পকেট থেকে একটা ফোন বের করে ইউনোর ছবিটা কাইকে দেখায়। জঙ্কুক কাইকে কিছু বলতে গেলেই একজন বলে ওঠে, বস এই লোকটা তো। কাই হাত দেখিয়ে থামিয়ে দেয়। জঙ্কুকের চোখে চোখ রাখে। স্যার, এটা ইউনো 1 মাস আগে আমার কাছে এসেছিল। জঙ্কুকের কানে কানে কাই ইউনোর আসার কারণ বলে। জঙ্কুক হাতের গ্লাসটা রাগে ছুঁড়ে ফেলে দিয়ে বেরিয়ে আসে। গাড়ির স্পুলপিটে তুলে চালাতে থাকে। হঠাৎ চোখ যায় ওর বাড়িতে থাকা গাড়িটাকে দেখে। সন্দেহ হলো ওই গাড়িতে কে যাচ্ছে। স্পিড কমিয়ে গাড়িটা থামাতেই ওই গাড়িটা থেকে কেউ একজন নেমে আসে। দাদি, তুমি কোথায় যাচ্ছ? আমি আমার বাড়ি চলে যাচ্ছি দাদু ভাই। তোমার বিয়ে হয়েছে, বউ নিয়ে তুমি সুখে থাকো। আমি তোমার সংসারের বোঝা, আমার চলে যাওয়াটাই উচিত। জঙ্কুক হাত ধরে বলে, দাদি তুমি এসব কি বলছো? তোমাকে কি আমি কখনো এসব বলেছি বলো? না ভাই, তুমি এসব বলতেই পারো না। তুমি আমাকে অনেক ভালোবাসো জানি। তোমার তো বিয়ে হয়েছে, বউ আছে। তুমি চাইলেই তো আর আমাকে রাখতে পারো না। তোমার বউয়েরও তো একটা ইচ্ছা অনিচ্ছা থাকে। কি, কে তোমাকে এসব কথা বলেছে? ও এত সাহস কি করে পায়? আমাকে যেতে দাও ভাই, আমি আসি। চোখের পানি কাপড়ে মুছে নিয়ে গাড়িতে উঠে বসে। জঙ্কুক আর দেরি না করে গাড়িতে উঠে চলে যায়।
15 মিনিটে বাড়ি পৌঁছাই। চাবি দিয়ে দরজা খুলে নিজের রুমে যাই। তেকে ঘুমাতে দেখে জঙ্কুকের রাগ 3 গুণ বেড়ে যায়। ঘুমিয়ে থাকা তেকে এক হাত ধরে টেনে বসাই। কোনো কিছু না বলে কষিয়ে 4-5টা থাপ্পড় মারে গালে। তে হঠাৎ এভাবে মার খেয়ে জঙ্কুকের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকে। জঙ্কুক এক হাত চুলের মুঠি চেপে ধরে আর এক গাল চেপে ধরে বলে, কি বলেছিস আমার দাদিকে? এই সংসারের বোঝা। তোর এত সাহস কোথা থেকে আসে রে? আমার দাদিকে নিয়ে তোর এত সমস্যা, তাই না? তেকে ছেড়ে দিলে তে বেড থেকে পড়ে যায়। জঙ্কুক কোমরের বেল্ট খুলে তেকে দুঘা মারলে তে বেল্টটা হাতে ধরে ফেলে। হাত জোর করে বলে, বিশ্বাস করুন আমি দাদিকে কিছুই বলিনি, শুধু বলেছিলাম সব কথাই আমার মা বাবাকে টানবেন না, আর একটা কথাও বলিনি, বিশ্বাস করুন। দাদি ব্যাগ গুছিয়ে চলে যাচ্ছিল, আমি দাদির পা ধরে বলেছিলাম আমার কোনো দোষ থাকলে আমাকে বলুন, এভাবে চলে যাবেন না। উনি আমার কথা শোনেননি, উনি আমাকে পা দিয়ে ঠেলে চলে যান, বিশ্বাস করুন। জঙ্কুক আরো বেশি রেগে যায়। তের চুলের মুঠি ধরে বেড থেকে টেনে ফ্লোরে ফেলে দেয়। জঙ্কুক প্রথমের থেকে এবার খুব জোরে জোরে বেল্ট দিয়ে এলোপাথারি মারতে থাকে। জঙ্কুকের ইউনোর কথা মাথায় এলেই আরো মারের জোর বাড়িয়ে দেয়। তে বুঝতে পারে আর কিছু বলে লাভ হবে না, জঙ্কুক শুনবে না, কেউ বাঁচাতেও পারবে না। প্রাণ পাখিটা বেরিয়ে আসবে মনে হয়, দম বন্ধ হয়ে আসছে, হয়তো মেরেই ফেলবে। এটাই যদি ভাগ্যের লিখন হয় তবে তাই হোক, মরে যাও গো। আর চিৎকার করে কানে না। মা বাবার মুখটা ভেসে ওঠে চোখের সামনে। কিছুক্ষণ পর তে নড়াচড়া একবারে বন্ধ হয়ে যায়। জঙ্কুক বেলটা ছুঁড়ে ফেলে দিয়ে শার্টের হাতা ফোল্ড করতে করতে চলে আসে নিচে স্টাডি রুমে। কোনো কিছুই ভালো লাগছে না। স্টাডি রুম অগোছালো করে আবার গাড়ি নিয়ে বেরিয়ে যায়। এদিকে লিজা চলে আসে জীবন ভিলায়। লিজাকে আসতে দেখে জঙ্কুকের খালাম্মা জেনি সোফায় বসায়। মা তুমি এত তাড়াতাড়ি চলে আসলে যে? কাজ হয়ে গেল তো তাই। কাজ? কি কাজ মা? কি বলো? কিছুই তো বুঝি না। বুঝবি বুঝবি, সব বুঝতে পারবি। লোকে বলে সৃষ্টিকর্তা নাকি জীবনসাথী ওপর থেকে ঠিক করে পাঠায়, কিন্তু সেটা তো নিচে এসে ভেঙেও যেতে পারে, তাই না? মা তুমি ওদের সম্পর্ক ভেঙে দিতে চাইছো? আমি কোথায় ওদের সম্পর্ক ভাঙছি, ওরা নিজেরাই ভাঙছে। লিজা আর জেনি দুজনেই এবার হেসে ওঠে। শোন, জঙ্কুককে ফোন দে আর বল তোর দাদির পায়ে মোচড় লেগেছে, তাড়াতাড়ি যেন চলে আসে। কিন্তু মা তোমার পায়ে কোথায় মোচড় লেগেছে? তুমি তো ভালোই হেঁটে এলে। তাহলে? উফ, তুই না বড্ড বোকা, যা বলছি তাই কর। উফ আচ্ছা ঠিক আছে। 2-3 বার রিং হতেই জঙ্কুক ফোনটা রিসিভ করলো। খবর শুনে দ্রুত চলে এলো জীবন ভিলায়। খালা দাদি কোথায়? কেমন আছে এখন? তোর দাদি এখন ভালো আছে, ডক্টর দেখে ওষুধ সাজেস্ট করে গেছে, চিন্তার কোনো কারণ নেই, এখন ঘুমাচ্ছে, যা গিয়ে দেখে আয়। জঙ্কুক উকি দিয়ে দেখে দাদি ঘুমাচ্ছে। চলে আসতে গেলে দাদি ডেকে নেয়, হাত ধরে কিছুক্ষণ বসে থাকে। রাত হয়ে আসছে, চলে আসতে গেলে খালাম্মা বলে ডিনার করে যেতে। খাওয়ার টেবিলে জঙ্কুকের বড় ভাই জেহব বলেন, দাদি তোদের কাছে বোঝা, এমন কথাও শুনতে হলো। দাদি কত আশা নিয়ে গেছিল। জঙ্কুককে বলে কি হবে? তোমার ভাইয়ের বউটা ভালো নাকি? কেন যে অমন একটা মেয়ের সাথে বিয়ে দিল? জঙ্কুকের ভাবি ন্যান্সি কথাটা বলল। যেসব কিছু একটা ভাবলো, তারপর তার পিঠে হাত দিয়ে চাপড়ে বলল, কিছু একটা ভুল হচ্ছে, সামলে নিস। জঙ্কুক খাওয়া শেষ করে বিদায় নিয়ে বেরিয়ে এলো। বাড়ি এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়ে। চোখ বন্ধ করতেই ঘুমের দেশে পাড়ি জমায়। সকালে ঘুম ভাঙলে তেকে আগের মতোই পড়ে থাকতে দেখে জঙ্কুকের মাথাটা খুব গরম হয়ে যায়। ঠিক একইভাবে পড়ে আছে। কাছে গিয়ে হাঁটু মুড়ে বসে নাকের কাছে হাত দিয়ে দেখলো নিঃশ্বাস পড়ছে। উঠে চলে গেল ওয়াশরুমে। শাওয়ার নিয়ে বেরিয়ে এসে তোয়ালি দিয়ে চুলের পানি মুছতে মুছতে তের কাছে এলো। তে, এই তে, ঘুম কি ভাঙছে না? কি হলো কি? আরে এই! কোনো সারা শব্দ না পেয়ে বেডের সাইডে টেবিল থেকে পানির জারটা তুলে নিয়ে পুরো জারের পানিটাই ওর মুখে ফেলে দিল জঙ্কুক। তের জ্ঞান ফিরতেই চোখটা আস্তে আস্তে খুললো। জঙ্কুককে জার হাতে দাঁড়িয়ে থাকতে দেখে এক প্রকার ভয় পেয়ে গেল। আবার মারবে না তো? একরকম ভয় পেয়ে উঠতে গেল, কিন্তু মাথাটা ভীষণ ভারী লাগছে। এক হাতে মাথা ধরে আর এক হাতে চাপ দিয়ে উঠতে গেলে কোমরে ব্যথা পেল। সামান্য চিৎকার করেই আবার ফ্লোরে লুটিয়ে পড়লো। জঙ্কুক এতক্ষণ রেডি হতে হতে সবকিছু দেখছিল। গায়ে মেরুন কালারের
ব্লেজার পরে হাতে মোবাইলটা নিয়ে বেরিয়ে যেতে যেতে বলল, যত সব নাটক। একথা শুনে তে শব্দ করে কেঁদে ফেলে। কিছুক্ষণ কাঁদার পর আস্তে আস্তে ওঠার চেষ্টা করে। সোজা হয়ে দাঁড়াতে অনেক কষ্ট হয়, কোমরে অসহ্য ব্যথা অনুভব করছে। এইভাবে বেড থেকে টেনে ফেলায় হয়তো কোমরে লেগেছে। ওর মনে ভয় হয় কোমরটা ভেঙে যায়নি তো। আমার নিজের মনে ভাবে, ভাঙলে তো যন্ত্রণা হতো, মনে হয় মোচড় লেগেছে তাই ব্যথা করছে। আর তাছাড়া সারা শরীরই তো অবশ হয়ে আছে, মাথাটা ঝিমঝিম করছে, খুব দুর্বল লাগছে নিজেকে ওর। সারা শরীর যে জ্বরে পুড়ে যাচ্ছে তা বুঝতে বাকি নেই তের। গুটি গুটি পায়ে ওয়াশরুমে গিয়ে ট্যাপ ছেড়ে দিয়ে তার তলায় দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে অঝোর ধারায় কান্না করছে। আমি কি কাল থেকে ঘুমিয়েছিলাম? আমার এমন কষ্ট হচ্ছে কেন? আমাকে এত মারলো কেন? আমি কি দোষ করেছি? নিজের সাথে কথাগুলো বলে আবার মুচকি হেসে বলে, আমি বেঁচে আছি। আমি তো ভেবেছিলাম ওই লোকটা আমাকে মেরেই ফেলবে। ভালোই হতো যদি মেরে ফেলতো, তাহলে তো আমাকে আর রোজ রোজ মার খেতে হতো না। এই হাতের দাগগুলো উঠছে না কেন? দাগগুলো দেখতে ভালো লাগছে না তো। হাত দিয়ে ঘষা দিয়ে তুলতে থাকে। হঠাৎ ওর মনে পড়ে যায় দাদিকে সকালে নাস্তা দিতে হবে, তো দেরি হলে তো আবার ওকে মার খেতে হবে। ওয়াশরুম থেকে বেরিয়ে পড়ে, ও দাদি তো চলে গেছে। আর তার জন্যই তো তার চোখ বেয়ে পানি পড়তে থাকে। বেডে শরীর এলিয়ে দেয়, খুব কষ্ট হচ্ছে, সারা শরীরে ব্যথা। হঠাৎ চোখ যায় সেফটি বক্সের দিকে। বক্সটা খুলে একটা প্যারাসিটামল হাতে নেয়, কিন্তু ও যে কাল থেকে কিছুই খায়নি, ওকে তো খেতে হবে। কিছু না খেলে মাথা ঘুরবে। কিচেন রুমে গিয়ে একটা বিস্কুট খেয়ে নিয়ে প্যারাসিটামলটা খেয়ে নেয়। একটু ঘুমাতে পারলে হয়তো ভালো লাগতো, কিন্তু অনেক কাজ পড়ে আছে, ঘুমালে চলবে না। শুয়ে শুয়ে ভাবলেও উঠতে পারে না, মুখে বললেও মন সায় দেয় না যে। শুয়ে থাকতে থাকতে চোখের পাতা বুঝে আসে তের। কি বলছেন? তে এসব কথা বলেছে? আমার তে? বিশ্বাস করো না বা, আমার মেয়েকে এমন শিক্ষা দিইনি সে বয়স্কদের সাথে এমন আচরণ করবে। তের মা আয়ু জেনিকে কথাটা বলে উঠে দাঁড়ায়। আরে থামুন তো, কি শিক্ষা দিয়েছেন জানা হয়ে গেছে। হ্যাঁ, আমাকে বোঝাতে আসবেন না। আপনার মেয়ে যে কি রকম তা আমাদের সকলেরই জানা আছে। এই তো শিক্ষা দিয়েছেন মেয়েকে। দেখলে মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানে না, কিন্তু ভেতরে ভেতরে বদের হাড্ডি। প্রথমে আমার ছেলেকে ফাঁসালো, তারপর আমার ভাইয়ের ছেলেকে বিয়ে করলো। এই তো আপনার মেয়ের চরিত্র। বাচাল মেয়ে মানুষ কোথাকার। দোহাই আপা, এমন কথা বলবেন না, চুপ করুন আপনি। আয়ু দু হাত দিয়ে কান চেপে ধরে কথাগুলো বলে। তা দেখে তের চাচি রোজ এগিয়ে আসে। উনি কি আর মিথ্যা কথা বলছেন? তে নিশ্চয় এমন কিছু করেছে, তাই উনি বলছেন। আপা তুমি তের সাথে কথা বলো। আর উনি তো ঠিকই বলেছেন, আমাদের তে যেভাবে বিয়ে হয়েছে। আয়ু চোখ রাঙিয়ে রোজের দিকে তাকাতে রোজ চুপ হয়ে যায়। আচ্ছা আসি তাহলে। আয়ু সোফায় থপাস করে বসে পড়ে। রোজ বাঁকা হাসি দিয়ে বলে, কথাটা কিন্তু সত্যি বলেছে। এক ঢিলে দুই পাখি শিকার করেছে তে। একটা লটারি টিকিট কেটে দুটো পেয়ে গেল। এলে মাছে তের বলতে হবে। আর কটা মেয়েই এমন পাই দেখো তো। একটা ভাইয়াকে ভালোবেসেছে আর একজনকে বিয়ে করেছে। আরে গিনেস বুকে নাম ওঠা উচিত আমাদের তের। রোজের কথাগুলো তীরের মতো বুকে এসে বিঁধল আয়ুর। আয়ু চিৎকার করে বলল, তোমার কাছে আমি কিছু জানতে চাই না, তুমি যাও এখান থেকে। যাচ্ছি বাবা, যাচ্ছি। যে যার মেয়ে সে তার বুঝবে। আমার কি বাবা, এমনিতেই তোমার ওই মেয়ের জন্য কম অপমানিত হয়নি। লজ্জায় মাথা কাটা যায়, এখনো অপমানিত হতে হয়। আত্মীয় স্বজন মহল্লার সব জায়গায় কথা শুনতে হয়। কি মেয়ে জন্ম দিয়েছো? আমার মেয়ে হলে তো গলা টিপে শেষ করে ফেলতাম। আর তুমি যে ওই মেয়ের জন্য কথা বলছো, তোমার স্বামী তো ওই মেয়েকে মৃতই মনে করে। তারপরেও যেখানে বাবাই মেয়ের সাথে সম্পর্ক রাখে না, সেখানে তুমি যা ভালো বোঝো তাই করো। রোজ চলে গেলে আয়ুর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। হাতের সামনে থাকা ফোনের রিসিভারটা তুলে কল দেয় তেকে। 2-4 বার রিং হতেই, হ্যালো, কে মা? তে, কত মাস পর তোমার গলা শুনলাম মা। তুমি কল দিয়েছো, কেমন আছো মা? খবরদার মা বলে ডাকবি না আমায়, আমি কারো মা নই। তুমি রাগ করে আছো মা? মা কেমন আছো তুমি? মা আমার বাবা কেমন আছে? তোর জন্য তো জ্বলতে হয় কেন বলতে পারিস? মরণ হয় না তোর? মরতে পারিস না?
এত লোকে তো মরে, তুই কেন মরিস না? মর না, মরে যা, বাঁচতে দে আমায়। মা, মা গো, তুমি এমন ভাবে বলছো কেন? তোমাকে কতদিন দেখি না মা, তোমাকে খুব দেখতে ইচ্ছা করছে। আয়ু ঝট করে লাইনটা কেটে দেয় আর তে হতভম্ব হয়ে যায়। মা, কলটা কেটে দিলে কেন? আমার যে তোমার সাথে অনেক কথা ছিল মা। তুমি আমাকে মরে যেতে বললে, তুমি আমার মৃত্যু কামনা করলে। নিজের সাথে কথাগুলো বলে তে ফুপিয়ে কেঁদে ওঠে। মায়ের কথাগুলো শুনে তার বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠছে। তার কাছে শরীরের ব্যথা কিছুই না। ফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ বারান্দার রেলিং ধরে দাঁড়ায়। সন্ধ্যা হয়েছে। ওই যে সকালে ঘুমিয়েছে, ফোনের আওয়াজে ঘুম ভাঙলো। ভাগ্যিস মা ফোন করেছিল, তা না হলে হয়তো এখনো ঘুমাতো। চোখের পানি মুছে নেয়, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। হয়তো ওষুধটা কাজ করেছে। মাথাটা অনেকটা হালকা লাগছে। ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে বেরিয়ে আসে। তোয়াল দিয়ে চুল মুছতে মুছতে চোখ যায় দেওয়াল ঘড়ির দিকে। 7:30 বাজে। ওনার তো আসার সময় হয়ে গেল। এবার কি হবে? সময়ে যদি ওনাকে খাবার না দিতে পারি। এই বলে তাওয়ালটা ফ্লোরে ফেলে দিয়ে কিচেন রুমে চলে এলো। তাড়াতাড়ি সবজি কেটে রান্না করতে লাগলো। কিছু সময় পরে গাড়ির আওয়াজ পেয়ে বুঝতে বাকি রইল না জঙ্কুক এসেছে। হাত পা আরো বেশি ঠান্ডা হয়ে গেল। কিছু সময় পর গুটিসুটি পায়ে কাপা কাপা হাতে চায়ের কাপ নিয়ে রুমে ঢুকলো তে। জঙ্কুক তোয়াল দিয়ে মুখ মুছছিল। বেডের সাইড টেবিলে চায়ের কাপটা নামিয়ে রাখলো। আপনার চা বলে চলে আসতে গেলে জঙ্কুক হাত ধরে তেকে আটকে নেয়। নিজের সাথে মিশিয়ে এক আঙুল দিয়ে গালে স্পর্শ করে ঠোঁটের কাটা জায়গায় চেপে ধরে। তে ব্যথায় চিৎকার করে ওঠে। চুপ, চিৎকার করো না, তা না হলে আরো বেশি ব্যথা পাবে। মুচকি হেসে তের ঠোঁটে বৃদ্ধা আঙুল বোলাতে লাগলো। মাই সুইটহার্ট, এত বড় ভুল কি করে হয় তোমার? 6 মাসের বেশি হয়ে গেল, এখনো বুঝতে পারলে না আমার কোন সময়ে কোন জিনিসটার প্রয়োজন হয়? তে চোখ বড় বড় করে তাকালো। সত্যিই তো, সে তো ভুল করে ফেলেছে। এখন তো চা খাওয়ার সময় নয়। এত বড় ভুল কি করে করলো? নিজেকে কোনো ক্রমে ছাড়িয়ে নিল জঙ্কুকের কাছ থেকে। কাপা কাপা গলায় বলল, মাফ করে দিবেন। আমি এক্ষুনি আপনার জন্য ব্ল্যাক কফি করে নিয়ে আসছি। বলেই রুদ্ধশ্বাসে রুম থেকে বের হয়ে ছুটে চলে গেল কিচেন রুমে। ইস, আমার মাথাটা সত্যি খারাপ হয়ে গেছে। আমি চা কেন করলাম? নিজের মনে কথাগুলো বলে চটচল দিয়ে ব্ল্যাক কফি বানিয়ে নিল। জঙ্কুক তখন কিচেন রুমে নিজেই চলে এসেছে। হঠাৎ কিচেনে জঙ্কুককে দেখে তে ভয় পেয়ে যায়। আপনি কেন? আপনি আসতে গেলেন কেন? আমি তো। তেকে বলতে না দিয়ে জঙ্কুক কফির কাপটা হাতে নিয়ে নেয়। কফি কাপে এক চুমুক দিয়ে তের কোমর ধরে টেনে নেয়। জঙ্কুক চেয়ারে বসে তেকে কোলে বসিয়ে নেয়। তে নিজেকে ছাড়িয়ে নিয়ে ওঠার চেষ্টা করতে থাকে, কিন্তু জঙ্কুক পুনরায় কোমরে চাপ দিলে তে আর ওঠার চেষ্টা করে না। জঙ্কুক কফির কাপে একের পর এক চুমুক দেয়। কার কথা ভাবছিলে? এতক্ষণ তে মুখ নিচু করে বসেছিল। মুখ তুলে জঙ্কুকের দিকে না তাকিয়ে বলল, বিশ্বাস করুন, আমি কারোর কথা ভাবছিলাম না। আমি বুঝতে পারিনি। এত সামান্য ভুল কি করে হয় তোমার? কিছু তো মাথার মধ্যে চলছে। জঙ্কুক তের মাথায় টোকা দিয়ে কথাগুলো বলে। তে খুব নিচু স্বরে বলে, আমি সত্যি বলছি, আমার মাথায় কিছুই চলছে না। আমি তো। ব্যাস, চুপ হয়ে যাও। আমি সব জানি, সব বুঝি। দাদি থাকলে তো অসুবিধা হতো, তাই তো সুযোগ বুঝে দাদিকে সরিয়ে দিলে। ইন্টেলিজেন্ট গার্ল। এবার তে জোর করে জঙ্কুককে ছাড়িয়ে উঠে দাঁড়ায়। চিৎকার করে বলে ওঠে, কি সব বলছেন আপনি? সুযোগ বুঝে দাদিকে সরিয়েছি মানে? আর আমার মাথায় কি চলছে? কি সব বলছেন আপনি? আমার শরীর খারাপ, তাই ভুল করে ফেলেছি। আমি তো বলছি, আমি দাদিকে চলে যেতে বলিনি। গলার আওয়াজ নিচ্ছে। এই বাড়িতে একমাত্র আমি উঁচু গলা করে কথা বলবো। যা করার ইচ্ছা কর, আমি সময় হলেই বোঝাবো। তেকে ধাক্কা দিয়ে জঙ্কুক কিচেন থেকে বেরিয়ে আসে। তে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। ইউনো নিজের স্টাডি রুমে বসে মদের গ্লাসে চুমুক দিচ্ছে আর সিগারেট টানছে। হঠাৎ ফোন আসায় ব্যালকনিতে উঠে চলে গেল। বলো, তোমার কলের অপেক্ষাতেই ছিলাম। কাজ হয়ে যাবে, নিশ্চিন্তে থাকো। ওকে। লাইনটা কেটে দিয়ে ইউনো হাসতে থাকে। ফাইনালি আমি যা চাইছি তাই হচ্ছে। তে ছাদের এক কোণে বসে অনবরতই কেঁদে চলেছে। কেন হচ্ছে আমার সাথে এমন? কি করেছিলাম আমি? আমার অপরাধটা কি? মা, বাবা, চাচু সবাই আমাকে এখন ঘৃণা করে। বাবা তো আমাকে মৃত্যু মনে করে। মাও আজকে আমার মৃত্যু
কামনা করলো। কেন কেন এমন হচ্ছে? আমার সাথেই কেন হচ্ছে? আমি তো কারো কোনো ক্ষতি করিনি, তাহলে এমন হচ্ছে কেন? নিজের সাথে কথাগুলো বলে দু হাতে মুখ ঢেকে কান্না করে। সকালে কলিং বেলের আওয়াজে নিচে এসে দরজা খুলে দেয় তে। অরেঞ্জ কালারের একটা টি শার্ট গায়ে দেওয়া একটা ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে বুঝতে পারে ছেলেটি কুরিয়ার অফিস থেকে এসেছে। জি বলুন ম্যাডাম, আপনার নামে একটা পার্সেল আছে। পার্সেল? আমার নামে পার্সেল? কে পাঠিয়েছে? জানি না ম্যাম, প্লিজ সাইন করুন এখানে। সাইন করে দিলে ছেলেটি চলে যায়। তে দরজা বন্ধ করে দেয়। একটা মাঝারি সাইজের বক্স। কি আছে এর মধ্যে তে বুঝতে পারে না কি থাকতে পারে এর মধ্যে। তে বক্সটা হাতে নিয়ে ভাবতে থাকে এর মধ্যে কি আছে, কে এসেছিল। এই কথা শুনে তে তাকাতেই দেখলো জঙ্কুক ফোনের দিকে তাকিয়ে সিঁড়ি বেয়ে নেমে আসছে। আমি জানি না এটা কে পাঠিয়েছে, কেন পাঠিয়েছে, কি আছে এর মধ্যে। উনি এটা নিয়ে নিশ্চয়ই বড় কোনো ঝামেলা বাঁধাবেন, ওনাকে বলা যাবে না। নিজের মনে কথাগুলো বলে হাতে থাকা বক্সটা জঙ্কুকের চোখের আড়ালে সোফার পেছনে ফেলে দিয়ে এগিয়ে এলো। কই কেউ না তো? কেউ না মানে? বেলের আওয়াজ শুনে তো তুমি নিচে এলে, দরজা খুললে। আওয়াজ তো আমিও পেলাম। কেউ যদি না আসে তাহলে কি ভূতে এসে কলিং বেল বাজিয়ে গেল? তে কিছুটা চমকে উঠলো। না মানে আসলে একজন একটা ঠিকানা জিজ্ঞেস করছিল, তাই আপনাকে বলছিলাম কেউ না। জঙ্কুককে আপাদমস্তক চোখ বুলিয়ে নিল। আচ্ছা, নাস্তা দাও, বেরোতে হবে। এই তো তৈরি করে ফেলেছি, আসুন। তে জঙ্কুককে নাস্তা দিলে জঙ্কুক খাওয়া শুরু করে। জুসের গ্লাসটার উপর থেকে আঙুল স্লাইড করতে করতে জঙ্কুক বলে, আজব ব্যাপার, এত বাড়ি থাকতে আমার বাড়িতেই আসতে হলো ঠিকানা জানার জন্য। সামনেই তো দুটো বাড়ি আছে, আমাদের এই ভিতরে বাড়িতেই কেন হলো বলো তো? আমি কি জানি এখানে কেন হলো। তা তুমি বাড়ির ঠিকানা বলতে পারলে? তে শাড়ির আঁচলটা হাতে নিয়ে খুঁটটা ধরে টানতে লাগলো। সে যে আবার এক বিপদে পড়লো। চুপ করে আছো কেন? হ্যাঁ বললাম তো। তা কোন বাড়ির ঠিকানা চাইছিল? ওই তো মল্লিক বাড়ির ঠিকানা। আপনি খেয়ে নিন, আমি কাপড় ভিজিয়ে রেখেছি। তে চলে যেতে চাইলে জঙ্কুক হাত ধরে নেয়, চেয়ার থেকে উঠে দাঁড়ায়। হাতে থাকা একটা কাঁটা চামচ কপাল থেকে গালের এক সাইডে নিয়ে আসে। তে ভয়ে চোখ বন্ধ করে নেয়। চামচটা দিয়ে গালে চাপ দিয়ে ধরে তে জঙ্কুকের হাতটা ধরে নেয়। তুমি যে চালাক তা তো আমি জানি, তাই বলে আমার থেকে চালাকি করো না। জানো তো অতি চালাকের গলায় দড়ি, কে বলতে পারে হয়তো তোমার গলাতেই। তেকে ছেড়ে দিয়ে জঙ্কুক বেরিয়ে যায়। তে চোখ দিয়ে পানি পড়তে থাকে। এক অজানা ভয়ে সে কাঁপতে থাকে। এবার সে সোফার পিছনে গিয়ে বসে, হাতের বক্সটা তুলে নেয়। বক্সটা কালো প্যাকেট দিয়ে মোড়া, না আছে কারোর নাম আর না আছে কোনো ঠিকানা। একটা অজানা ভয় মনের মধ্যে বাসা বাঁধতে থাকে। বক্সটা খুলতেই তে বেশ অবাক হলো। বক্সটার মধ্যে এক রাশ গোলাপের পাপড়ি। তে বেশ অবাক হলো। বক্সটা এবার উল্টে দিয়ে পাপড়িগুলো মেলে দেখলো একটা চেন। চেনটাতে খুবই চেনা লাগছে, কিন্তু মনে পড়ছে না। মাথায় হাত দিয়ে ভাবার চেষ্টা করে, কিন্তু না, মনে পড়ছে না। এইরকম কে পাঠাতে পারে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আবার কলিং বেলের আওয়াজ হয়। তে চমকে ওঠে। এখন কে আসতে পারে? আবার কোনো পার্সেল আসেনি তো? নাকি উনি ফিরে এলেন? নিজের সাথে কথাগুলো বলে পুনরায় চেন সমেত পাপড়িগুলো বক্সটায় ঢুকিয়ে ফের পিছনে রেখে উঠে দাঁড়ায়। দরজা খুলে তে অবাক হয়। মামুনি তুমি? জিন তেকে জড়িয়ে ধরে। কেমন আছিস মা? তে মুখ তুলে চোখের পানি মুছে বলে, আমি খুব ভালো আছি মা। তোর চোখে পানি কেন? তুই যে ভালো আছিস? হ্যাঁ আমি ভালো আছি তো, তোমাকে অনেকদিন পর দেখছি তো তাই। জিন তেকে আর কিছু বলতে না দিয়ে তের গালে হাত দিয়ে বলে, তোর চোখ মুখ এত শুকনো লাগছে কেন? জঙ্কুক কি তোর সাথে খারাপ ব্যবহার করে বলতো? মা তুমি কি যে বলো না, উনি আমার অনেক কেয়ার করেন। আমি ঠিক সময়ে খেয়েছি কিনা, ঠিক সময়ে ঘুমাইছি কিনা। জানো মামুনি, উনি আমার জন্য অনেক কাজের মেয়েও এনেছিল। আমি বলেছি আমার নিজের সংসারের কাজ আমি নিজেই করতে ভালোবাসি। উনি রাগ করেছিলেন কিন্তু পরে মেনে নিয়েছেন। তে মুখে হাসি এনে একটানা কথাগুলো বলে থামে। মামুনি তুমি কি এভাবে দরজায় দাঁড়িয়ে থাকবে নাকি ভিতরে আসবে? আসো ভিতরে। জিন মুচকি হেসে তের গালে টিপে দিয়ে বলে, পাগলি। জিনকে সোফায় বসিয়ে পানির গ্লাসটা এগিয়ে দেয়। জানিস তো মা, আমি এটাই চেয়েছিলাম যে তোরা সুখে থাক, শান্তিতে থাক। তে মনে মনে বলে, যাক কারোর মুখে তো হাসি ফোটাতে পারলাম। ভাগ্যিস কি মনে করে আজ 3 পিস পরেছিলাম, তাই তো ভালো থাকা নাটকটা করতে
ভাবির কাণ্ডটা। ভাই আর অনুমতি না নিয়েই চলে গেল। কার কাছে? নাকি নিজের মেয়ের কাছে। এই কথাগুলো বলে লিজার দিকে তাকালো। তিনি চোখ বন্ধ করে হেলান দিয়ে বসে আছেন। তা দেখে জেনি সামান্য রেগে গিয়ে কাঁদো কাঁদো স্বরে বলল, মা তুমি নিশ্চিন্তে আছো বলো? আমার কষ্টটা, আমার ছেলের কষ্টটা দেখতেই পাচ্ছ না? খুব তো বলেছিলে কাজ করে দিয়ে এসেছো, ওদের সম্পর্ক নাকি ভেঙে যাবে। তা কোথায় মা, কোথায় সম্পর্ক ভাঙলো বলো? এখন ভাবিও চলে এসেছে। এবার দেখো আর কিচ্ছু হবে না। ওই মেয়েটা এই জীবন বাড়িরই বউ হয়ে যাবে। তুই থামবি কি? সবকিছুতে এত তাড়াতাড়ি করা ভালো না। শোন, আগুন যখন লেগেছে তখন সবকিছুই পুড়ে ছাই হবে। থামো তোমার আগুন। সবকিছুই ঠিক থাকবে। মাঝখান থেকে আমার ছেলেটার জীবনটা পুড়ে ছাই হয়ে যাবে। আমাকে কিছু একটা করতে হবে। আমার ছেলের কষ্ট আমি কিছুতেই দেখতে পারবো না। আমনি তুমি কখন আসলে? আমি এসেছি সেই সকালে। বাড়িতে গিয়ে আমার মেয়েটাকে দেখতে ইচ্ছা করছিল, তাই তো চলে আসলাম। কিন্তু তুই আজকে তাড়াতাড়ি চলে আসলি যে? হ্যাঁ মামনি, চলে আসলাম, মিটিংটা ক্যান্সেল হয়ে গেল বলে। ও আচ্ছা বাবা, এবার আমাকে ফিরতে হবে। মা তুমি আজকে থেকে যেতে পারো তো? না রে, আজ আসি। বাবা তোকে একটা কথা বলি, ফিরে চল না বৌমাকে নিয়ে, আমরা সবাই একসাথে থাকি। ওফ মা, কেন বারবার একই কথা বলো বলো তো? আমি তো বলেছি একবার, আমার না হ্যাঁ হবে না, বুঝেছো? আচ্ছা রাগ করিস না, তুই যেটা ভালো বুঝিস সেটা কর। আচ্ছা চলো, আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি। না তোকে যেতে হবে না, ড্রাইভার গাড়ি নিয়ে এসেছে। আর তাছাড়া তে আমার সাথে যাচ্ছে, ও একটু মার্কেটে যাবে। ও আচ্ছা, যাও তাহলে। তে আর জিন দুজনেই চলে গেল। মার্কেটে জিন থেকে সাবধানে যাওয়ার কথা বলে চলে যায়। জিন বাড়িতে চলে আসে। বাড়িতে ঢুকতে গেলে দেখে ড্রয়িং রুমে কিছু একটা নিয়ে জটলা হচ্ছে। জেনি জিনকে দেখে বলে, কি ভাবি তুমি চলে এসেছো? তারপর তোমার ওই মেয়ে রূপী বৌমাকে আনলে না? এইসব কি হচ্ছে? আমি তোমাকে বারণ করা সত্ত্বেও তুমি চলে গেলে? নামজুন জিনকে কথাগুলো বলে। পাশ থেকে লিজা বলে, ওকে আর কিছু বলে লাভ নেই, তুই শুধুই বলছিস। দেখ হয়তো কোনো জাদুটোনা করে রেখেছে ওই মেয়ে সব পারে। মা দয়া করে আপনি চুপ করুন। মেয়েটা যখন কোনো দোষই নেই তখন বারবার কেন মেয়েটাকে অপরাধী করছেন বলতে পারেন? বাহ ভাবি, দারুণ কথা বলেছো তো তুমি। ওই মেয়ের কোনো দোষ নেই, তুমি কি করে বলতে পারো? আমার ছেলেটার জীবনটা নষ্ট করে দিয়েছে, আর তুমি বলছো? কি বলতো, ছেলেটা তো আমাকেই ভাবতে হবে। আমার ছেলেকে নিয়ে ভাবার মতো কেউ নেই, আমি জানি। এই বলে জেনি কাঁদতে কাঁদতে চলে গেল। শোনো, আমি যখন তোমায় মানা করেছি তখন তুমি ওই মেয়ের সাথে কোনো সম্পর্ক রাখবে না, বুঝেছো? নামজুন কথাগুলো বলে উঠে চলে যায়। জিন নিজের মনে বলে, সবাই ভুল বুঝছে মেয়েটাকে, কষ্ট পাচ্ছে যে মেয়েটা, কেউ বুঝতে পারছে না কেন? তে মার্কেট থেকে বাড়ি ফিরছে। হাঁটতে হাঁটতে তে একবার পিছনে তাকালো। কেন জানি তার মনে হচ্ছে তাকে কেউ ফলো করছে, কিন্তু কাউকে পেছনে দেখতে না পেয়ে আবার হাঁটা শুরু করে। ঠিক একইভাবে আবার তার মনে হচ্ছে কেউ তো তার পিছু নিয়েছে, কিন্তু বরাবরের মতোই আবারও সেই কেউ নেই। এইভাবে ৩-৪ বার পেছনে তাকিয়ে দেখে। মনের ভেতর ভয় চেপে বসে। সন্ধ্যা নেমেছে, তাই দ্রুত পায়ে বাড়ি আসে। বাড়িতে দরজা খোলা আছে, তাই দ্রুত ঢুকে দরজা আটকে দেয়। জঙ্কুক ড্রয়িং রুমে বসেছিল। কি হয়েছে, এত দেরি হলো কেন? মার্কেটে গেছিলাম তো, বাড়িতে আসার পথে মনে হলো কেউ আমাকে ফলো করছে। এই কথা বলে করুণ দৃষ্টিতে জঙ্কুকের দিকে তাকালো। জঙ্কুক হেসে বলল, এত সাজ গয়না পরে গেলে যে কেউ তোমার পিছনে আসবে, এত সাজের বাহার কিসের তোমার? এই কথা শুনে মুখটা নিচু করে নেয়। আর দাঁড়িয়ে না থেকে যাও, চা নিয়ে আসো। মামনি, ও তুই, আয় বস আমার কাছে। তুমি ভাইয়ার কাছে গেছিলে শুনলাম। রে, গেছিলাম। ওদেরকে নিয়ে আসতে পারলে না মা? না রে, তোর ভাই আসবে না। জানিস তো মেয়েটাকে সবাই ভুল বুঝছে। হ্যাঁ গো মা, আমি তো ভাইয়াকে বললাম কিছু একটা ভুল হচ্ছে, সামলে নিস। রাত হয়েছে, গিয়ে ঘুমিয়ে পড় যা। যে হোক তার মায়ের সাথে কথা বলে নিজের রুমে চলে গেল। শোনো, তুমি কিন্তু এইসব ব্যাপারে নিজেকে জড়াবে না। বাবা দাদি এরা যা ভালো বুঝবেন তাই করবেন। যে হোক কিছু বলে না, শুয়ে পড়ে। তার মনে হচ্ছে কেউ তাকে জড়িয়ে ধরেছে। তার চোখে মুখে কারোর গরম নিঃশ্বাস পড়ছে। জোর করে চোখ খুলে হালকা চেঁচিয়ে উঠে পড়ে, না তো কেউ কোথায় নেই। জঙ্কুক বেডে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। হঠাৎ কি মনে করে গলাতে হাত দিয়ে দেখে সেই বক্সে থাকা চেনটা তার গলায়। ড্রিম লাইটের আবছা আলোয় আয়নার সামনে গিয়ে দাঁড়ায়।
ও বুঝতে পারছে না ওর গলায় এই চেনটা কি করে আসতে পারে। এই চেনটা তো ওই বক্সটাতে ছিল, আর ওই বক্সের মধ্যেই তো আমি রেখেছিলাম। না, এটা কি করে সম্ভব? আমার গলায় চেন কে পরাবে? আচ্ছা, এমন নয় তো উনি পরিয়ে দিয়েছেন? না, উনি কেন পরাবেন? উনি তো ঘুমাচ্ছেন। আর তাছাড়া রুমে উনি ছাড়া আর কে আছে? আর এই বাড়িতেও তো আমরা দুজন ছাড়া আর কেউ নেই। না, আমাকে ওনাকে সমস্তটা বলতে হবে। নিজে মনে কথাগুলো বলে তে বেডের কাছে গিয়ে জঙ্কুককে ডাকতে থাকে। এই যে শুনছেন, শুনুন না, আপনার সাথে কথা ছিল। জঙ্কুক চোখ খুলে তাকিয়ে বেশ রাগী স্বরে বলল, কি হয়েছে? কি ঘুমাতেও দিবে না নাকি? নতুন করে আবার কি নাটক শুরু করলে? যাও তো। তে কিছু না বলে ওখান থেকে সরে আসে। জঙ্কুক পাশ ফিরে শোয়। তে জারটা থেকে পানি ঢালতে গেলে দেখে জারটা খালি। জার হাতে নিয়ে সিঁড়ি বেয়ে নেমে কিচেন রুমে থেকে পানি নিয়ে ওপরে আসতে গেলে দেখে ড্রয়িং রুমে কেউ একজন বসে আছে। তে ভয় পেয়ে যায়। আপচালে বোঝা যাচ্ছে লোকটার মুখ থেকে ধোঁয়া বের করছে। হাতে তার জ্বলন্ত সিগারেট। তে কপালে ঘাম বেয়ে পড়ে, গলা শুকিয়ে যায়। পানির জারটা টেবিলের উপর রেখে ধীর পায়ে সোফায় বসে থাকা লোকটির দিকে এগোয়। কে ওখানে? লোকটি এবার হেসে ওঠে। হাসি শুনে তে চমকে ওঠে। এই হাসিটা তের খুব চেনা। তাহলে কি? তে ঝট করে ল্যাম্পটা জ্বালিয়ে দেয়। মানুষটির মুখোমুখি দাঁড়িয়ে চমকে ওঠে তে। ইউনো, তুমি? আমি। কেন কেন এসেছো এখানে? আমি তো ভেবেছিলাম তুমি আমাকে দেখে জড়িয়ে ধরবে, হয়তো বলবে কেমন আছো জান। ও প্লিজ, তোমার কাছে হাত জোড় করছি, তুমি চলে যাও এখান থেকে। ছেড়ে চলে তো গেছিলে, কেন এসেছো ফিরে? আমি জানি জান, আমি তোমাকে ছেড়ে চলে গেছিলাম। অনেক কষ্ট পেয়েছো তুমি, আর তোমাকে কষ্ট পেতে হবে না। আমি তোমাকে নিতে এসেছি, চলো আমার সাথে, আমরা আবার এক হয়ে যাই। ইউনো তেকে কথাগুলো বলে জড়িয়ে ধরে। তে ঝাড়ি দিয়ে নিজেকে ছাড়িয়ে নেয়। ডোন্ট টাচ মি। সেদিন আমাকে তুমি বিয়ের আসরে ফেলে চলে গিয়েছিলে, তখন মনে নেই? তখন মনে হয়নি আমি কষ্ট পাবো? আর হ্যাঁ, আমার বিয়ে হয়ে গেছে, আমি একজনের স্ত্রী। সম্পর্কে সে তোমার ভাই হয়। ইউনোর আগে তে চুলের মুঠি চেপে ধরে। স্ত্রী? জঙ্কুক কি তোমাকে স্ত্রীর অধিকার দিয়েছে? দেয়নি। আর আমি এটাও জানি তোমাকে এতদিনেও ছুঁয়েও দেখেনি। তে ইউনোর কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ইউনোকে দু হাত দিয়ে ঠেলে সরিয়ে দিল। ছি, কতটা নীচ তুমি! হ্যাঁ, আমাকে স্ত্রীর অধিকার দেয়নি, কিন্তু উনি তোমার থেকে হাজার গুণ ভালো। আরে তুমি তো ওনার পায়ের নখের যোগ্যও নয়। ইউনো এবার বেশ রেগে যায়। তোমাকে তো আমি আমার করেই ছাড়বো। কে কার যোগ্য কিনা যোগ্য নয় আমি সময় হলেই দেখাবো। এই জন্মে তুমি আমাকে পাবে না। নিজেকে শেষ করে ফেলবো, কিন্তু তোমার কাছে ফিরবো না। তোমার হতে চেয়েছিলাম, কিন্তু তুমি সেদিন আমাকে বিয়ে করনি। আমার পুরো পরিবারের মুখে চুনকালি মাখিয়ে অপমানিত করেছিলে। তোমার জন্য এখন আমার বাবা মা কেউ আমার সাথে কথা তো দূরের কথা, মুখ পর্যন্ত দেখে না। তে চিৎকার করে কেঁদে ফ্লোরে বসে পড়ে। ইউনো তের কাছে হাঁটু গেড়ে বসে দুগাল চেপে ধরে। আমি যা চাই তাই পাই, তোকে তো আমার করেই ছাড়বো, তুই শুধু দেখতে থাক। তে এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে উঠে দাঁড়ায়। আমাকে কি তোমার হাতের পুতুল মনে হয়? যখন তোমার ইচ্ছা হবে তুমি নিয়ে খেলবে আর ছুঁড়ে ফেলে দিবে? ঠিক তাই, তুমি তো আমার হাতের পুতুলই জান। আমি যেমন চাইবো তাই তুমি করবে। মরে গেলেও না। তুমি চলে যাও এখান থেকে, আমি তোমার মুখ দেখবো না। চলে যাচ্ছি। আর আমার এই মুখটা তোমাকে সারা জীবন দেখতে হবে, তার ব্যবস্থা করব খুব তাড়াতাড়ি। ইউনো চলে গেলে তে ফ্লোরে বসে চিৎকার করে কেঁদে গলার চেনটা একটানে ছিঁড়ে ফেলে দেয়। আবার নতুন করে কি শুরু করতে চলেছে ও কি বাঁচতে দেবে না আমায় শান্তিতে? কি চাইছে ও? নিজের সাথে কথাগুলো বলে সিঁড়ি বেয়ে উঠে এলো রুমে। বেলকনি রেলিং ধরে দাঁড়িয়ে দূর আকাশের দিকে তাকিয়ে রইল। জঙ্কুক কখন ওর পিছনে এসে দাঁড়িয়েছে ও বুঝতেই পারলো না। সামান্য একটু কাশি দিয়ে জঙ্কুক বলল, কোথায় যাওয়া হয়েছিল? তে চমকে উঠে পিছনে তাকালো। কোথাও না তো, পানি আনতে নিচে গিয়েছিলাম। পানি নিয়ে এসেছো তো? তাহলে দাঁড়িয়ে আছো কেন? যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। মেঝেতে না, বিছানায় গিয়েছো। তে আর কিছু না বলে শুয়ে পড়ে। মনে মনে ভাবতে থাকে, যে মানুষটা বিয়ের এতদিনে বেডে শুতে দেয়নি, তাহলে আজ কেন? তাহলে কি উনি সব শুনে ফেলেছেন? উনি কি জানতে পারলেন ইউনো এসেছিল? জঙ্কুক কিছুক্ষণ পর এসে তের পাশে শুয়ে পড়ে। সকালে ঘুম ভাঙলে তে দেখে জঙ্কুক তাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। তে লজ্জা পেয়ে যায়, নিজেকে ছাড়িয়ে নিয়ে উঠে ওয়াশরুমে চলে যায়। কেন জানি আজকে তের মনটা বেশ ফুরফুরে।
আর জঙ্কুক তে একসাথে বসে সকালে নাস্তা করে। অফিস যাওয়ার সময় জঙ্কুক তেকে সাবধানে থাকার কথা বলে কপালে চুমু দিয়ে চলে যায়। তে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে একভাবেই। হয়তো জঙ্কুক তাকে এবার স্ত্রীর মর্যাদা দিবে, সবকিছু আগের মতো ঠিক হয়ে যাবে। জঙ্কুক আর ইউনো দুজনে মুখোমুখি বসে আছে, আর জঙ্কুক রাগের দৃষ্টিতে একভাবে তাকিয়ে আছে তার দিকে। ইউনো নিজেকে সামলে নে, যেটা করছিস ভুল করছিস। আমি জানি তুই কাল রাতে আমার বাড়ি গেছিলি, তোর আর তের সব কথা আমি শুনেছি। তুই যদি সত্যি ওকে ভালোবাসিস তাহলে ওকে ওই দিন বিয়ে না করে চলে গেছিলিস কেন? আর এখন যখন আমি ওকে বিয়ে করেছি তুই আবার ওকে কেন নিতে চাইছিস? আমি খুব ভালো মতোই জানি ও তোকে আর ভালোবাসে না, তাই তুই ওর পেছু ছেড়ে দে। ইউনো সিগারেটের শেষ টুকরোটা নিজের পায়ের নিচে ফেলে জুতো দিয়ে ঘষে উঠে দাঁড়ায়। ভাই তুই কি ভেবেছিলিস আমি ওকে সত্যি ভালোবাসি? না রে, আমি ওকে ভালোবাসিনি, ফাঁদে ফেলতে চেয়েছিলাম। ফান? কিসের ফান? এই তুই পরিষ্কার করে বলতো কি মতলব ছিল তোর? শোন ভাই, তের বাবার একটা ফার্ম হাউস ছিল যেটার দাম 2 কোটি টাকা। আমি ওটা হাতানোর জন্যই তেকে বিয়ে করতে চেয়েছিলাম। বিয়ের দিন যখন তের বাবাকে বলেছিলাম ওই ফার্ম হাউসটা আমার নামে করে দিতে, উনি বললেন সম্ভব না, কারণ ওটা অলরেডি একটা এনজিওতে দান করে দিয়েছেন, শ্রমজীবী মানুষরা যাতে খেতে পারে। তাই আমিও আর তেকে বিয়েটা করলাম না। আমার কাজটাই যখন হলো না। কথাগুলো শুনে জঙ্কুক সজোরে একটা থাপ্পড় মারলো ইউনোর গালে। আরে তোকে তো আমার ভাই বলতেও ঘৃণা হচ্ছে। তুই লোভের জন্য একটা মেয়েকে বিয়ে করতে চেয়েছিলি। তোর মা বাবা মারা যাওয়ার পর থেকে আমার মা বাবা তোর কোনো অভাব রেখেছিল বল? তোকে আর আমাকে সবসময় এক করে দেখেছে। তোর ওই 2 কোটির ফার্ম হাউসটা দরকার ছিল, আমাকে বলতে পারতিস, আমি তোকে 2 কোটি টাকা দিয়ে দিতাম। আর তুই ইচ্ছে। ভাই আমি ভুল করেছি, ক্ষমা করো আমাকে। ক্ষমা আমার কাছে না চেয়ে তের কাছে যাওয়া দরকার তোর। আর একটা কথা আমাকে বলতো, তুই ওই কাই মাফিয়াকে দিয়ে তের খুন করাতে কেন চেয়েছিলি? ভাই আমি ভুল করেছি। ওই দাদির কথা শুনে দাদি বলেছিল আমাকে তেকে মেরে ফেলতে, কিন্তু অভিনয় করে হলেও আমি তো তেকে ভালোবেসেছিলাম। আমি তের কিছু হয়ে গেলে নিজেকে কখনোই মাফ করতে পারতাম না। আমি চেয়েছিলাম তেকে নিয়ে সবার চোখের আড়ালে অনেক দূরে চলে যাব, কিন্তু আমি গিয়ে দেখলাম তে আমাকে ভালোবাসে না, ও তোকে স্বামী হিসাবে মেনে নিয়েছে। আমি মেয়েটার প্রতি কম অত্যাচার করিনি, তবুও মুখ বুঝে আমার কাছে পড়েছিল। আমার মনে হয় তে তোকে ভালোবাসে, তা না হলে আমাকেও বলতে পারে আমি নাকি তোর পায়ের যোগ্য না। কিন্তু দাদি কেন তেকে মেরে ফেলতে চাইলো জানি না, তবে দাদিকে জিজ্ঞাসা করলেই পাওয়া যাবে। চল দাদির কাছে। জঙ্কুক আর ইউনো দুজনে জীবন ভিলায় এসেছে, আর সাথে করে তের মা বাবাকেও নিয়ে এসেছে। ড্রয়িং রুমে সবাই বসে আছে এবং দাদির দিকে চেয়ে আছে। দাদি চোখে পানি এনে বললেন, হ্যাঁ আমি বলেছিলাম, আমি চেয়েছিলাম ওই মেয়েটাকে শেষ করে ফেলতে। আয়ু মুখে আঁচল চাপা দিয়ে ফুপিয়ে ওঠে। জঙ্কুক চিৎকার করে বলে, কেন দাদি কেন? তুমি এমন একটা নোংরা খেলা কেন খেলতে গেলে বলো? তে তোমার কি ক্ষতি করেছিল বলো? ও আমার কোনো ক্ষতি করেনি, ওর মা করেছে। দাদির এই কথা শুনে সবাই চমকে ওঠে এবং তের মার দিকে তাকিয়ে থাকে। আয়ু বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে, আমার জন্য? কি বলছেন আপনি? দাদু এবার আয়ুর মুখোমুখি দাঁড়ায়। মনে পড়ে আজ থেকে 15 বছর আগের কথা। আমার আর এক ছেলে ছিল, তোমার সাথে আমার ওই ছেলের সম্পর্ক ছিল, আর ওই মেয়ে আমার ছেলের ফসল, আমার নাতনি। এই কথায় সবার সারা শরীরে শিহরণ বয়ে যায়। এটা কি বলছেন দাদি? নামজুন বলে, মা আমার বড় ভাইয়ের এই? হ্যাঁ তোর বড় ভাইয়ের সন্তান। জিন ধীর গলায় বলল, মাতে যদি আপনার নাতনি হয় তাহলে ওর প্রতি এত অবিচার কেন করছেন? কেনই বা ওকে মারতে চাইলেন? বুগাম এবার মুখ খুললো, আমরা দুজনে খুব ভালো বন্ধু ছিলাম। আমি জানতাম ওরা দুজন দুজনকে খুব ভালোবাসে, কিন্তু আমিও ভালোবেসে ফেলেছিলাম। কিন্তু প্রিয় বন্ধুটির মুখ দিকে তাকিয়ে বলতে পারিনি আমি তোর ভালোবাসা মানুষটিকে ভালোবাসি। আজ আমি এত বড় বাড়ি, ব্যবসা সব করতে পেরেছি ওর জন্য। ও একটা ট্রাকের নিচে চাপা পড়ে মারা যায়। ও আমাকে জানায় ওর বাচ্চা বউকে আমার দায়িত্বে রাখি। আমি বিয়ে করিনি, আমি কথা দিলাম বিয়েও করলাম। জেনি সব শুনে বলল, এইগুলো কি হচ্ছে মা? আমি তো কিছুই বুঝছি না।
তে আমার বড় ভাইয়ের সন্তান। দাদি চোখের পানি মুছে বলল, হ্যাঁ চেয়েছিলাম, ভিক্ষা চেয়েছিলাম আমার বংশের প্রথম সন্তানকে আমায় দিতে, কিন্তু আমাকে তা দেওয়া হয়নি। অপমান করে তাড়িয়ে দেওয়া হয়েছিল। আমি সুযোগের অপেক্ষায় ছিলাম। আমি চেয়েছিলাম আমার প্রথম সন্তান হারিয়ে যে কষ্ট পেয়েছিলাম সেটা আমি ওদেরকে বোঝাতে চাই। ইউনো জাঙ্কুকের পিঠে হাত রেখে বলে, ভাই তের সাথে আমার সম্পর্ক আর তোর সাথে বিয়ে এটা পুরোই একটা ফান। দাদির কথায় আমি তের সাথে সম্পর্কে জড়িয়েছিলাম। তোকে মিথ্যা বলেছি, ওইসব ফার্ম হাউস কিছুই না। ওকে বিয়ে করব বলে আর বিয়ে করলাম না। ভেবেছিলাম ও হয়তো এই শোকে সুসাইড করবে, তাহলে দাদির কাজ আরো সহজ হয়ে যাবে। কিন্তু মামি এখানে এসে পুরো চালটাই ঘুরিয়ে দিল, তোর সাথে বিয়ে দিয়ে দিল। কিন্তু বিশ্বাস কর, আমি এইসবের কারণ জানতাম না। আমি শুধু দাদির সাথ দিয়েছিলাম। জেনি এবার ইউনোর গালে কষিয়ে একটা থাপ্পড় মারে। ছি, আরে তোকে আমার ছেলে বলতেও ঘৃণা হচ্ছে। আমার তো বিশ্বাস হচ্ছে না যে তুমি এরকম নোংরা খেলা খেলেছো। তুমি আমাদের মনটা বিষিয়ে রেখেছিলে। তে আমার বড় ভাইয়ের সন্তান, আর তাকে কিনা আমি কত খারাপ ভাবতাম। দাদি, আমি তোমার জন্য ওই নির্বোধ মেয়েটার গায়ে হাত তুলতাম। আর ইউনো, তুই আমাকে বলেছিস তেকে তোর হাতে তুলে দিতে। কেন রে? তোর ওকে মারতে সুবিধা হতো বুঝি? নামজুন উঠে দাঁড়িয়ে বলে, মা তুমি যা করেছো তোমাকে তার শাস্তি পেতে হবে। জাঙ্কুক, পুলিশকে ফোন কর। আমার বৌমাকে খুন করার চেষ্টা করেছে এই মহিলাকে ধরে নিয়ে যেতে বল। জিন নামজুনের হাত ধরে নিয়ে বলে, কি বলছো তুমি এসব? উনি তোমার মা। না বৌমা, তুমি আটকেও না। আমাকে আমার পাপের শাস্তি পেতে হবে। পারলে আমাকে তোরা ক্ষমা করিস সবাই। লিজা বেরিয়ে চলে গেলে জেনি বলে, শুধু মা কেন, তার সাথে আমার ছেলেও তো সমানভাবে দোষী। শাস্তি ওকেও পেতে হবে। পুলিশ এসে ইউনো আর দাদিকে থানায় নিয়ে চলে যায়। জাঙ্কুক চলে আসতে গেলে জেনি হাত ধরে আটকে নেয়। আমি না বুঝে মেয়েটার প্রতি অনেক অন্যায় করে ফেলেছি। তুই আমাকে নিয়ে যাবি রে? আমি তার কাছে মাফ চাইবো। জিন জেনির হাত ধরে নেয়। আগে ওদের সম্পর্কটা ঠিক করে নিতে দাও। আজকে বাড়িতে পৌঁছাতে যেন অনেক সময় লাগছে। রাস্তা তো ফোরাচ্ছেই না। আর আজকে আর বেল বাজালো না। এক্সট্রা একটা চাবি দিয়ে দরজা খুলে ঘরে ঢুকেলো জাঙ্কুক। তে তে এভাবে হঠাৎ আওয়াজে তে ভয় পেল। হঠাৎ জাঙ্কুক এসে ওকে জড়িয়ে ধরে কেঁদে দিল। তে বুঝতে পারছে না এসব কি হচ্ছে, আর জাঙ্কুক কাঁদছে কেন। তোমাকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না। বলো, তুমি আমাকে তোমাকে ভালোবাসার অধিকার দিবে? বলো না, একটু ভালোবাসতে দিবে আমায়? এরকম কথা শুনে তে ঠিক বুঝতে পারছে না কি করবে। তাহলে কি ওর সুখের দিন এসে গেছে? জাঙ্কুককে সারা গালে কপালে চুমু দিয়ে জড়িয়ে ধরে। তে জাঙ্কুককে জড়িয়ে ধরে মনে মনে বলে, আমি আপনাকে ভালোবাসি।